আচ্ছা, লাস্ট উইকে আমরা যেটা দেখছিলাম যে ফিউশন পাওয়ার জেনারেশন যে চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম, এই চ্যাপ্টারটা ক্রস সেকশন, ফিউশন ক্রস সেকশন নিয়ে দেখছিলাম। মেনলি হচ্ছে দুইটা ক্রস সেকশন দিয়ে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। একটা হচ্ছে হার্ডস্ফিয়ার ক্রস সেকশন এন্ড সেকেন্ড হচ্ছে ক্লাসিক্যাল ক্রস সেকশন। আর নিউক্লিয়ার কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্টস এটা বাদ ছিল, এটা আজকে আমরা আলোচনা করব। তারপর একটু জাস্ট রিভিউ করি যে fusion cross section is developed in several steps. First, a simple estimate is given using the Hard-Sphere model. Second, an attempt is made to include the Coulomb velocity dependence of sigma using purely classical physics. This estimate turns out to be pessimistic, and a third evaluation is made that include quantum mechanical effect. The quantum model is accurate, although the final cross sections are ultimately determined from experimental measurement. মেনলি হচ্ছে তিনটা ভাবে হচ্ছে আমরা থিওরিটিক্যালি হচ্ছে ক্রস সেকশন ক্যালকুলেট করতে পারি ফিউশন পাওয়ার ফিউশনের, বাট হচ্ছে আলটিমেটলি হচ্ছে লাস্টে হচ্ছে তোমার এক্সপেরিমেন্টালি মেজারমেন্ট করতে হয় ক্রস সেকশন। ফার্স্ট প্রথমটা কি ছিল যে হার্ডস্ফিয়ার ক্রস সেকশন, সেকেন্ডটা হচ্ছে ক্লাসিক্যাল ক্রস সেকশন, এন্ড থার্ড হচ্ছে যে যত ধরনের কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট আছে সবগুলো কনসিডার করে ফাইনাল যে ক্রস সেকশনটা। হার্ডস্ফিয়ার ক্রস সেকশনে আমরা যেটা দেখছিলাম যে জাস্ট হচ্ছে তোমার দুইটা টার্গেট এন্ড হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল দুইটাকে হচ্ছে বিলিয়ার্ড বলের মতো হচ্ছে কল্পনা করা হয়, এন্ড হচ্ছে এখানে হচ্ছে ইনসিডেন্ট টার্গেট পার্টিকেলটাকে হচ্ছে স্টেশনারি ধরে হচ্ছে হ্যান্ডস্পেস ক্রস সেকশন হচ্ছে ক্যালকুলেট করা হয়। ক্লাসিক্যাল ক্রস সেকশনে যেটা ছিল যে ক্লাসিক্যাল ক্রস সেকশনে হচ্ছে ল্যাবরেটরি ফ্রেম এন্ড সেন্টার অফ ম্যাস ফ্রেম, এই দুইটা ফ্রেমের সাহায্যে হচ্ছে ক্লাসিক্যাল ক্রস সেকশনটা ডিটারমিন করা হয়। এখানে হচ্ছে ইনসিডেন্ট এবং টার্গেট পার্টিকেল সেন্টার অফ ম্যাস ফ্রেম যেটা বি নাম্বার বি ফিগার যেটা আছে এটা হচ্ছে সেন্টার অফ ম্যাস ফ্রেম। এই ফ্রেমের মধ্যে ইনসিডেন্ট এবং টার্গেট পার্টিকেল দুইটাই হচ্ছে মুভিং থাকে বা হচ্ছে দুইটাই হচ্ছে নট স্টেশনারি, এন্ড হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা যে একটা কোয়ান্টিটি সেন্টার অফ ম্যাস ফ্রেমের ভেলোসিটি অবশ্যই হচ্ছে 288 কেভি হতে হবে, ঠিক আছে। সেন্টার অফ ম্যাস ফ্রেমের ভেলোসিটিটা হতে হবে হচ্ছে সেন্টার অফ ম্যাস ফ্রেমের ভেলোসিটিটা হতে হবে হচ্ছে 288 কেভি, ঠিক আছে। That means হচ্ছে the classical picture of dependence of sigma on v or equivalent to kcm is illustrated in figure 3.8, and the crucial feature is the hard barrier or 28 kV at quite high value. Any particle with lower energy will not undergo nuclear fusion collision. That means হচ্ছে ক্লাসিক্যাল ক্রস সেকশনের আইডিয়া থেকে আমরা বলতে পারি যে 288 সেন্টার অফ ম্যাস ফ্রেম, বা হচ্ছে যেই ফ্রেমটার মধ্যে হচ্ছে দুইটা পার্টিকেলের কলিশন হবে এবং হচ্ছে দুইটা পার্টিকেলই হচ্ছে তোমার মুভিং থাকবে, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে থাকবে, ওইখানে ওই টোটাল যে সেন্টার অফ ম্যাস ফ্রেমটা আছে এই ফ্রেমের টোটাল ভেলোসিটি যদি 28 কেভি কাইনেটিক এনার্জি, টোটাল সেন্টার অফ ম্যাস ফ্রেমের কাইনেটিক এনার্জি যদি 288 কেভি থেকে লেস হয় দেন হচ্ছে ফিউশন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে নিউক্লিয়ার কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্টস। The correct cross-section for fusion collision involves nuclear quantum mechanical effects. The reason is that the region of strongest nuclear interactions occurs on a scale length of the nucleus. On such small scale lengths, classical physics doesn't apply, and it is necessary to include quantum mechanical effects. কারণটা হচ্ছে যে মেইনলি যে আমার যে ফিউশন কলিশন গুলো হচ্ছে এগুলো খুবই স্মল স্কেল লেন্থে, ঠিক আছে, এবং এই লেন্থ গুলা বলা যায় হচ্ছে নিউক্লিয়ার রেঞ্জ বা হচ্ছে ফেমটোমিটার রেঞ্জে, এবং এই রেঞ্জে আসলে মেইনলি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে অ্যাপ্লিকেবল হয়।
তো হচ্ছে আমার কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট গুলোকে হচ্ছে আমার কাউন্ট আনতে হবে। এখন মেইনলি যেটা আসবে যে ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার যে ক্রস সেকশনটা ছিল, ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ক্রস সেকশনের এটা আসছিল হচ্ছে অনেকটা এরকম। বাট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট গুলাকে কাউন্টে নিলে কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট গুলো যেমন হচ্ছে টানেলিং ইফেক্ট, তারপর হচ্ছে রেজোনেন্স এন্ড হচ্ছে হাই স্পিড ডিকে, এই তিনটা জিনিস থেকে যদি আমরা কাউন্টে নিই তাহলে হচ্ছে এই যে প্রায় রেক্টেঙ্গেল শেপের যে ক্লাসিক্যাল ক্রস সেকশন ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম বেল শেপ কার্ভ হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। চেঞ্জ গুলো আনার পরে এই ক্রস সেকশনের ফিগারটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। তো দেখো যে quantum mechanical effect গুলা কি কি? The most important effect is that on nuclear scale lengths, nuclei exhibit both particle-like and wave-like properties. মানে হচ্ছে খুবই স্মল লেন্থের যত হচ্ছে পার্টিকেলের ম্যাস যত কমবে, পার্টিকেলের ম্যাস যত কমবে এবং হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি যত ইনক্রিজ করে, সেটার হচ্ছে পার্টিকেল প্রপার্টি তত কমে সাধারণত। জি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি সম্পর্কে আমরা মোটামুটি জানি, আমরা সবাই জানি যে প্রত্যেকটা পার্টিকেলেরই হচ্ছে ডুয়াল একটা প্রপার্টি আছে, যেমন ইলেকট্রনের ধরো বা হচ্ছে প্রোটনের ধরো নিউট্রনের ধরো সবগুলো পার্টিকেল প্রপার্টিও আছে, ওয়েভ প্রপার্টিও আছে। এবং নিউক্লিয়ার লেন্থে হচ্ছে এই ওয়েভ প্রপার্টিটা হচ্ছে বেশি ডমিনেটিং। The wave-like properties introduce three qualitatively new modification to the simple classical hard-sphere model. ক্লাসিক্যাল মডেলে যেটা আমরা ক্রস সেকশন বের করছিলাম সেটাকে কিন্তু পার্টিকেলকে জাস্ট হচ্ছে একটা হার্ড স্ফিয়ার কল্পনা করেই হচ্ছে, হার্ড স্ফিয়ার কল্পনা করে কিন্তু ক্লাসিক্যাল মডেলে হচ্ছে তোমার একটা কোয়ান্টিটিভ একটা ভ্যালু আনছিল যে এত কাইনেটিক এনার্জি আমার লাগে সেন্টার অফ ম্যাস সেন্টার। বাট হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ওয়েভ প্রপার্টি, ইনসিডেন্ট অ্যান্ড টার্গেট পার্টিকেল যেটা আছে সেগুলোর কিন্তু ওয়েভ প্রপার্টি থেকে হচ্ছে ক্লাসিক্যাল মডেলে হচ্ছে কনসিডারেশনে নেওয়া হয়। সো হচ্ছে তোমার কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্টে অবশ্যই তোমার ওয়েভ প্রপার্টিটাকে কনসিডারেশনে নিতে হবে। তিনটা কোয়ালিটেটিভ নিউ মডিফিকেশন এখানে এক্ষেত্রে হবে। যে ফার্স্ট কি, যে ইন দ্য কোয়ান্টাম মেকানিক্যাল রেজিম দ্য টানেলিং ইফেক্ট ইজ প্রেজেন্ট। টানেলিং ইফেক্ট সম্পর্কে মোটামুটি তোমরা বুঝে গেছো, এটা সম্পর্কে ডিটেলস অনেক আগে আলোচনা করা হচ্ছে যে এ সিম্পল এক্সাম্পল অফ টানেলিং অফার্স when a sound wave is reflected of an insulating acoustic time। এটা মোটামুটি তোমরা বুঝবে, ঠিক আছে? যে টানেলিং ইফেক্টটা হচ্ছে কি আছে, যে টানেলিং ইফেক্টটা হচ্ছে যে কাট অফ এনার্জি, যেটা কাট অফ এনার্জি লেসে হচ্ছে তোমার যে কোনো একটা ওয়েভ পাস করে যেতে পারে কোন একটা ব্যারিয়ার, ঠিক আছে? একটা ব্যারিয়ারের যে কাট অফ এনার্জি, একটা ব্যারিয়ারের কাট অফ এনার্জি আমরা ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি যে ব্যারিয়ার ক্রস সেকশনের কাট অফ এনার্জিটা হচ্ছে 288 কেভি, বা হচ্ছে এই 288 কেভি থেকে লেস এনার্জিতে টানেলিং এর মাধ্যমে কোনো একটা ওয়েভ প্রপাগেট করে যেতে পারে ব্যারিয়ার। এটা হচ্ছে যে টানেলিং ইফেক্ট। দেন হচ্ছে সেকেন্ড ওয়েভ লাইক ইফেক্ট। The second wave-like effect is that at nuclear distance, two nuclei can actually pass through one another. A nuclear reaction can thus be thought of as the interaction of two closely coupled waves. That means হচ্ছে দুইটা ওয়েভের আমরা হচ্ছে ইন্টারে যখন পড়ছিলাম আলো আলো যখন পড়ছিলাম আলোর সমপাতন এবং হচ্ছে উপরিপাতন এরকম কয়েকটাই ছিল না, যে লাইট ওয়েভটা হচ্ছে কখন হচ্ছে উজ্জ্বল ব্যান্ড দিবে, কখন হচ্ছে অন্ধকার ব্যান্ড দিবে। দুইটা লাইট যখন একই সাথে একই ইন্টেন্সিটিতে হচ্ছে তোমার একটা আরেকটার উপর হচ্ছে ক্লোজলি কাপড় হয়ে যায় তখন হচ্ছে উজ্জ্বল, দেন হচ্ছে কাপড় না হলে হচ্ছে অন্ধকার ব্যান্ড, এরকম অনেকটা জিনিসটা হচ্ছে যে এরকম অনেকটা যে সেকেন্ড ওয়েভ লাইক ইফেক্ট ইজ দ্যাট এট নিউক্লিয়ার ডিস্টেন্সেস টু নিউক্লিয়াই ক্যান পাস থ্রু ওয়ান অ্যানাদার। এখানে হচ্ছে তুমি যদি পার্টিকেল হিসেবে কল্পনা করো তাহলে কিন্তু কখনো এটা পসিবল না যে পার্টিকেল দুইটা একটা আরেকটাতে পাস করে যাচ্ছে। আর হচ্ছে ওয়েভ হিসেবে কল্পনা করলে
ইনসিডেন্ট এবং টার্গেট পার্টিকেল দুইটাকে যদি আমি দুইটা ওয়েভ হিসেবে কল্পনা করি, দেন হচ্ছে কিন্তু এই সিচুয়েশনটা কনসিডার করা পসিবল। A nuclear reaction can thus be thought of as an interaction of two closely coupled waves. If the relative velocity of the particle is very large, the time available for closely coupled interaction is very short, thereby reducing the probability of fusion collision. Therefore, the fusion cross-section should decrease for large increase in relative velocity. That means হচ্ছে লার্জ ইনক্রিজ হলে হচ্ছে কিন্তু তোমার হচ্ছে ইন্টারাকশন টাইমটা কম পাবে। মোটামুটি হচ্ছে তোমার একটা রিলেটিভ ভেলোসিটিটা যদি লেস থাকে, দেন হচ্ছে ইন্টারাকশন টাইমটা কম হবে, সো হচ্ছে ফিউশন ক্রস সেকশন প্রবাবিলিটিটাও বাড়বে। The final wave-like effect concerns the possibility of resonance. রেজোনেন্সটা কি? যে তোমার একটা সার্টেন কন্ডিশনে হচ্ছে তোমার একই ধরনের পিক দিক, সেটাই হচ্ছে মেইনলি রেজোনেন্স। আমরা certain condition of geometry and relative velocity, the combined potential energy of two colliding nuclei can exhibit a resonance. The net result is that under such condition there is an enhanced probability of a nuclear reaction occurring corresponding to a Nyquist cross-section. This is in fact the situation for DT reaction. That means হচ্ছে রেজোনেন্সটা হচ্ছে যে ওই রেজোনেন্সটা হচ্ছে বুঝতে গেলে হচ্ছে তোমার ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশনটা একটু মাথায় আনতে হবে, যে এই 3.9 যে ফিগারটা দেখো, যে রেজোনেন্সটা কোন জায়গায় হচ্ছে। ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন থেকে কি দেখছি আমরা, কি দেখছিলাম যে একটা টোটাল সিস্টেমে মোস্ট যে ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন যে কার্ভটা আসে, যে মাঝখানে যে পার্টিকেল গুলো, কার্ভের যে মাঝখানে, কার্ভের যে এই রিজিয়নটাতে যে পার্টিকেল গুলো থাকে, এই রিজিয়নের পার্টিকেল গুলো হচ্ছে এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, রেজোনেন্সের কিন্তু সেম কথাটাই বলছে, যে এই সার্টেন কন্ডিশন এন্ড হচ্ছে সার্টেন জিওমেট্রিতে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের হচ্ছে তোমার একটা রেজোনেন্স ক্রস সেকশন প্রবাবিলিটি দেখা। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল এখানে থাকবে, সো হচ্ছে রেজোনেন্স পিকটা, তো আমরা হচ্ছে ক্রস সেকশনের রেজোনেন্স পিকটাও হচ্ছে আমরা মিড বরাবর, যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল এবং হচ্ছে এভারেজ ভেলোসিটিতে থাকবে, সেইখানেই হচ্ছে আমরা রেজোনেন্স পিকটা। সো হচ্ছে ওভারঅল হচ্ছে আমার ক্লাসিক্যাল যে শেপটা ছিল, যে রেক্টেঙ্গেল যে শেপটা ছিল, এটা চেঞ্জ হয়ে অনেকটা এরকম কার্ভড বেল শেপ, কার্ভড শেপে চলে আসলো। এটা হচ্ছে নিউক্লিয়ার কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্ট গুলাকে হচ্ছে কনসিডারেশনের পর। এই তিনটা ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে তিনটা ইফেক্ট গুলো কি কি বললাম। ফার্স্ট ছিল হচ্ছে তিনটা কোয়ালিটেটিভলি মডিফিকেশন। ফার্স্ট ছিল হচ্ছে টানেলিং, সেকেন্ড হচ্ছে wave-like effect, যেটা হচ্ছে যে two nuclei can pass through one another, and third is the possibility of resonance. তিনটা কোয়ান্টাম মেকানিক্যাল ইফেক্টকে আমরা হচ্ছে কনসিডার করি। আর এক্সপেরিমেন্টালি হচ্ছে আর মেইনলি হচ্ছে যে তোমার ফিউশন রিঅ্যাকশন ক্রস সেকশন যেটা, সেটা মেইনলি আলটিমেটলি হচ্ছে লাস্টলি তোমার এক্সপেরিমেন্টালি মেজার করা হয়। এক্সপেরিমেন্টালি মেজার করলে ফিগারটা আসে হচ্ছে অনেকটাই এরকম, যে এক্সপেরিমেন্টালি মেজার ক্রস সেকশন অফ ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম, হিলিয়াম এন্ড হচ্ছে ডিউডি, ডিউটেরিয়াম ডিউটেরিয়াম ফিউশন রিঅ্যাকশন। এর মধ্যে দেখো যে ক্রস সেকশন সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের ক্রস সেকশন কিন্তু বেশি কম্পারেটিভলি ডিউটেরিয়াম, হিলিয়াম এন্ড হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। তোমাদের ফার্স্ট উইকের ক্লাসে কিন্তু হচ্ছে এই তিনটা রিঅ্যাকশনের অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ানো হয়েছিল, যে তিনটা রিঅ্যাকশনের মধ্যে ডিটি রিঅ্যাকশন কেন মোস্ট ফিজিবল এন্ড হচ্ছে এটাই কেন মেইন কনসার্ন ফর ফিউশন রিসার্চ। এটাই কিন্তু ফার্স্টের ক্লাসে পড়ানো হয়েছিল। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে তোমার at 20 kV বা সার্টেন টেম্পারেচারে এখানে দেখো যে লাস্টের প্যারাটা দেখো, নোট দ্যাট দ্য প্রবাবিলিটি অফ, এখানে দেখো note that the probability for the DT reaction is much higher than the DD. For 20 kV, sigma DT is equivalent to 100 times sigma DD. For comparison,
দ্যাট মিনস হচ্ছে এখানে দেখো এই ফিগারটাতে দেখলেও বুঝবা এটা হচ্ছে 10 কেভি, এটা হচ্ছে 10 কেভি, এখানে হচ্ছে এটা হচ্ছে 20, ঠিক আছে? 20 20 কেভি এখানে দেখো যে 20 কেভি তে হচ্ছে কিন্তু ডিডি এর কোনো ভ্যালু নেই, বা হচ্ছে এখানেও যদি দেখো যে সেম সেম টেম্পারেচার রেঞ্জে তোমার ডিডি রিঅ্যাকশনের ক্রস সেকশন ইজ কোয়াইট কোয়াইট হাই, ঠিক আছে? যে তোমার 100 টাইমস বেটার, যে ডিডি রিঅ্যাকশনের থেকে ডিডি রিঅ্যাকশনের ক্রস সেকশন ইজ 100 টাইমস বেটার। আর আরেকটা জিনিস দেখো লাস্ট প্যারাটাই বলছে যে ফর কম্পারিজন দ্য ফিশন ক্রস সেকশন for a thermal neutron colliding with a uranium-235 atom is 600 barns, while the maximum DT cross-section is around 5 barns. With respect to cross-section, fission has a big advantage compared to fusion. মানে cross sectional point of view থেকে দেখলে হচ্ছে fusion has a advantage over fusion, বাট হচ্ছে দ্যাট মিনস কি বলা যায় যে তোমার ফিউশন রিঅ্যাকশন ঘটানোটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে ফিউশনের থেকে মোর কমপ্লেক্স এবং হচ্ছে টাফ, ঠিক আছে? ক্রস সেকশনের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ হচ্ছে ক্রস সেকশন যত বেশি হবে তত হচ্ছে রিঅ্যাকশন ঘটানো তত সহজ, তত হচ্ছে তোমার পাওয়ার জেনারেট করাও তত ইজি। আর ক্রস সেকশনটাকে আমরা হচ্ছে ভেলোসিটি এভারেজ আকারেও যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সে গ্রাফটা শেপ আসবে অনেকটা এরকম, যে ভেলোসিটি এভারেজ ক্রস সেকশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম। এখন আসো ফিউশন পাওয়ার ডেনসিটি এন্ড হচ্ছে অপটিমাম ফুয়েল মিক্সচার। ফার্স্টের এইটুকু হচ্ছে মেইনলি হচ্ছে এই যে সিগমা ভি গ্রাফটার ব্যাখ্যা, ঠিক আছে? যে সিগমা ভি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এটা হচ্ছে গ্রাফটার ব্যাখ্যা বলছে। আমরা প্রথমে হচ্ছে ফিউশন পাওয়ার ডেনসিটি কিন্তু একটা ইকুয়েশন আমরা আগেই পাইছিলাম, যে তোমার কি বলে এসএফ এসএফ ইকুয়াল টু হচ্ছে ইএফ ইনটু n1 ইনটু সিগমা ভি, ঠিক আছে? এখানে হচ্ছে ইএফটা হচ্ছে এনার্জি রিলিজ পার ফিউশন কলিশন, n1 n2 হচ্ছে ইনসিডেন্ট এন্ড টার্গেট পার্টিকেল, এন্ড সিগমা ভি হচ্ছে এভারেজ ক্রস সেকশন ওভার টোটাল রেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে? এখন consider now the optimum ratio of deuterium to tritium in the DT reaction. For this case, write N1 equal to ND and হচ্ছে N2 is equal to হচ্ছে NP. আমার প্রথম পার্টিকেল N1 টাকে ধরলাম হচ্ছে আমরা DT deuterium particle, and হচ্ছে N2 হচ্ছে tritium. The optimum ratio is found noting that overall the charge neutrality requires that the total number of electrons in the fuel must be equal to the total sum of the positive charge. এখন ফুয়েল আমার মেইনলি আসলে ফুয়েল হচ্ছে তোমার ডিউটেরিয়াম এন্ড হচ্ছে ট্রিটিয়াম, এবং এটাতে দুটো যখন আয়োনাইজ স্টেটে চলে যাবে তখন হচ্ছে নাম্বার অফ পজিটিভ চার্জ কত হবে, নাম্বার অফ টোটাল পজিটিভ চার্জ হবে নাম্বার অফ ডিউটেরিয়াম অ্যাটমস প্লাস হচ্ছে নাম্বার অফ ট্রিটিয়াম অ্যাটমস, টোটাল পজিটিভ চার্জ হবে এটা। এবং হচ্ছে টোটাল সিস্টেমটাকে যদি আমরা নিউট্রাল ধরি তাহলে হচ্ছে এই নাম্বার অফ পজিটিভ চার্জ ইকুয়াল টু হবে তাদের থেকে যে পরিমাণ ইলেকট্রনটা স্প্লিট হয়ে গেছে বা ইলেকট্রনগুলো রিলিজ হয়েছে এখান থেকে টোটাল নাম্বার অফ ইলেকট্রনের সমান। অ্যাজিউমিং দ্যাট আর হচ্ছে রিঅ্যাকশনটার ফলে কিন্তু হচ্ছে আলফা প্রোডাক্ট প্রডিউস হয়, বাট হচ্ছে আমরা আলফাটাকে হচ্ছে আমরা এখন কনসিডারেশন আনবো। অ্যাজিউমিং দ্যাট number of alpha particle is small, thus defining K as the fraction of deuterium. K as the fraction of deuterium, one can write ND. এখন হচ্ছে এই নাম্বার অফ ইলেকট্রন যেটা NE যেটা আসলো, NE যেটা আসলো, এই নাম্বার অফ ইলেকট্রনটার মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনের থেকে কে পোর্শন ইলেকট্রন, দ্যাট মিন্স কে ফ্র্যাকশন ইলেকট্রন আসছে হচ্ছে ডিউটেরিয়াম থেকে, এন্ড তাহলে হচ্ছে টোটাল ফ্র্যাকশন যদি 1 হয় দেন হচ্ছে 1 মাইনাস কে ফ্র্যাকশন ইলেকট্রন আসছে হচ্ছে তোমার ট্রিটিয়াম থেকে। ট্রিটিয়াম থেকে আসছে 1 মাইনাস কে নাম্বার অফ ইলেকট্রনের
টোটাল নাম্বার অফ ইলেকট্রনের কে ফ্র্যাকশন হচ্ছে ইলেকট্রন আসছে হচ্ছে ডিউটেরিয়াম থেকে, এন্ড হচ্ছে 1 মাইনাস কে ফ্র্যাকশন ইলেকট্রন আসছে হচ্ছে ট্রিটিয়াম থেকে। এখন তাহলে এনডি ইনটু হচ্ছে এনপি, এই দুইটার প্রোডাক্টকে আমরা লিখতে পারি কে ইনটু 1 মাইনাস কে ইনটু এনই স্কয়ার। এখন হচ্ছে এই প্রোডাক্টের ভ্যালু এনডি ইনটু এনপি এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম তখনই হবে যদি কে এর ভ্যালু হচ্ছে হাফ হয়। কে এর ভ্যালুটা যদি ইভেনলি দুটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়, দ্যাট মিন্স হচ্ছে 50-50%. The product is maximized when k is equal to half and has the value nd into nt is equal to হচ্ছে 1/4. k এর ভ্যালু হাফ হলে এটা হাফ, 1 minus half is equal to half, এটা হাফ হাফ গুণ করলে হচ্ছে 1/4 and হচ্ছে n স্কয়ার। তাহলে nd into nt এর ভ্যালু আসছে হচ্ছে 1/4 n স্কয়ার, এবং হচ্ছে এটাই হচ্ছে মেইনলি অপটিমাম ফুয়েল মিক্সচার, যেটা হচ্ছে 50-50% combination of dt leading to final desired expression for the fusion power density. তাহলে এখন এই ভ্যালুগুলো আমরা বসাই যে n1 আর n2 এর এখানে এই দুটাকে আমরা কি করছি n d এন্ড হচ্ছে np দ্বারা রিপ্লেস করছি, এবং nb ইনটু np এর প্রোডাক্টটা হচ্ছে 1/4 n স্কয়ার। সো হচ্ছে 1/4 n স্কয়ার এফ এন্ড হচ্ছে সিগমা ভি। এখন তোমার যদি এই ভ্যালুগুলো জানা থাকে, যে সিগমা ভি এর ভ্যালু জানা থাকে, ভেলোসিটি এভারেজ ক্রস সেকশন, ইএফ এর ভ্যালু আমরা অলরেডি জানি, এবং হচ্ছে এন ই এর ভ্যালু যদি আমার জানা থাকে, তিনটা ভ্যালু যদি আমার জানা থাকে, দেন হচ্ছে আমরা পাওয়ার ডেনসিটিটা ক্যালকুলেট করতে পারবো। এটা কি বুঝতে পারছো সবাই? কারো কোনো প্রবলেম আছে পাওয়ার ডেনসিটির এইখানে? n1 n2 একটু আরেকবার বলেন স্যার। n1 n2 বুঝি নাই, আরেকবার কোশ্চেন। স্যার এই যে 3.23 ইকুয়েশনের নিচে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমরা প্রথমে 3.23 যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগেই পাইছি। এই ইকুয়েশনটা কিন্তু আমরা আগেই পাইছি যে ফিউশন পাওয়ার ডেনসিটি ইকুয়েশন হচ্ছে EF ইনটু n1 ইনটু সিগমা। এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখন ডিটি ফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে n1 n2 টাকে হচ্ছে রিপ্লেস করছি, n1 কে রিপ্লেস করছি নাম্বার অফ ডিউটেরিয়াম অ্যাটম দ্বারা, এন্ড n2 টাকে রিপ্লেস করছি নাম্বার অফ ট্রিটিয়াম অ্যাটম দ্বারা। ঠিক আছে, এখন হচ্ছে টোটাল সিস্টেমটার মধ্যে, টোটাল প্লাজমা সিস্টেমটার মধ্যে, ডিটি প্লাজমা সিস্টেমটার মধ্যে তোমার পজিটিভ চার্জ এবং টোটাল প্লাজমা সিস্টেমটাকে যদি আমি নিউট্রাল ধরি, তাহলে হচ্ছে n1 টোটাল পজিটিভ চার্জ এবং হচ্ছে টোটাল নেগেটিভ চার্জের সংখ্যা হচ্ছে ইকুয়াল হতে হবে। দ্যাট মিন্স হচ্ছে টোটাল নাম্বার অফ ডিউটেরিয়াম এন্ড টোটাল নাম্বার অফ ট্রিটিয়ামের সামেশন ইকুয়াল টু হবে টোটাল নাম্বার অফ ইলেকট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে এই ডিউটেরিয়াম এবং হচ্ছে ট্রিটিয়াম থেকে তোমার হচ্ছে রিলিজ হচ্ছে প্লাজমা সিস্টেম, কারণ প্লাজমা সিস্টেমে গেলে হচ্ছে তো সবগুলো আয়োনাইজড স্টেটে চলে যায় এখন। সো হচ্ছে এবং হচ্ছে তারপরে আবার হচ্ছে এন এন নাম্বার অফ ডিউটেরিয়াম থেকে হচ্ছে কি পরিমাণ ইলেকট্রন রিলিজ হয়েছে, সেটা হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে যদি কে ফ্র্যাকশন ইলেকট্রন ডিউটেরিয়াম থেকে রিলিজ হয়, দ্যাট মিন্স হচ্ছে ND ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে K অফ N, এন্ড টোটাল ফ্র্যাকশন তো অবশ্যই 1 হবে, সো হচ্ছে 1 মাইনাস K ইনটু N হচ্ছে NT, দ্যাট মিন্স হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন রিলিজ ফ্রম ট্রিটিয়াম অ্যাটম হচ্ছে 1 মাইনাস K N, এন্ড হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন রিলিজ ফ্রম ডিউটেরিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে KN, এন্ড এই দুইটার যদি আমি মাল্টিপল করি, দেন হচ্ছে আমি NB ইনটু NP এই দুইটার প্রোডাক্ট পাই। এই দুইটার প্রোডাক্ট হচ্ছে NB ইনটু NP ইজ ইকুয়াল টু হচ্ছে K ইনটু 1 মাইনাস K N স্কয়ার। ঠিক আছে, এবং হচ্ছে K ইনটু 1 মাইনাস K N স্কয়ার, দ্য প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাইজড। এখন এই প্রোডাক্টের ভ্যালু ম্যাক্সিমাইজ কখন হবে? কখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন পাইতে পারি। ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন বা হচ্ছে ম্যাক্সিমাইজড করা বা ফুয়েলের অ্যাটম সংখ্যা বাড়ানো বা ফুয়েলের ডেনসিটি বাড়ানো কখনই পসিবল হবে যদি হচ্ছে
আমি মিক্সচারটা এমন ভাবে নেই, ফুয়েল মিক্সচারটা এমন ভাবে নেই যে কম্বিনেশন অফ বিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম হবে হচ্ছে 50-50, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে এখানে কে এর ভ্যালু যদি হাফ হয়, কে ইজ ইকুয়াল টু হাফ, দ্যাট মিনস হচ্ছে কে হাফ 1 মাইনাস হাফ ইন্টু হচ্ছে এন স্কোয়ার। হাফ ইন্টু হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, সো হচ্ছে 1/4 এন স্কোয়ার। এটা করলে হচ্ছে তোমার ফুয়েল মিক্সচারটা হচ্ছে ম্যাক্সিমাইজ করা যাবে বা অপটিমাম ফুয়েল মিক্সচার হবে একটা যেটা। এবং হচ্ছে এই এন এন বি ইন্টু এন টি এর ভ্যালু হচ্ছে এই 3.27 যে ইকুয়েশনটা আছে সেখানে আমরা এখন রিপ্লেস করবো। এন ওয়ান এর জায়গায় হচ্ছে এন বি এন্ড এন টু এর জায়গায় হচ্ছে এন বি, এন্ড হচ্ছে এই এন বি ইন্টু এন টি এর ভ্যালু হচ্ছে 1/4 এন স্কোয়ার। সো এটা রিপ্লেস করলে ফাইনালি আমার ফিউশন পাওয়ার ডেনসিটি ইকুয়েশন আসবে এস এফ ইজ ইকুয়াল টু 1/4 ইএফ এন স্কোয়ার সিগমা। বুঝতে পারছো? यस सर। আচ্ছা, তারপরে আমরা আচ্ছা ছোট্ট একটা ম্যাথ দেখো যে ফিউশন পাওয়ার ডেনসিটি ক্যালকুলেশন। আর সে ধরো তোমার টেম্পারেচার, এটা কিন্তু টেম্পারেচার টি, ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে 20 কেজি, নাম্বার অফ ইলেকট্রন ডেনসিটি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ডেনসিটি হচ্ছে 5 × 10⁻20 পার মিটার কিউব, এন্ড সিগমা ভি ডিটি হচ্ছে 820 কেভি তে হচ্ছে 4 × 10⁻22 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? তিনটা ভ্যালু দেওয়া আছে, তাহলে হচ্ছে তোমার এসএফ এর ভ্যালু বা হচ্ছে ফিউশন পাওয়ার ডেনসিটি এটা ক্যালকুলেট করতে বলছি। এসএফ এর ভ্যালুর ইকুয়েশনটা কি আমরা জানি? এসএফ এর ভ্যালু লাস্ট যে 3.24 ইকুয়েশনটা দেখো, 1/4 ইএফ এনই স্কয়ার সিগমা ভি। এখানে তোমার কোশ্চেনটার মধ্যে আমাদের কোশ্চেনে কিন্তু অলরেডি এনই এর ভ্যালু দেওয়া আছে, নাম্বার অফ ইলেকট্রন ডেনসিটি, ঠিক আছে? সিগমা ভি এর ভ্যালু দেওয়া আছে, এন্ড ইএফ এর ভ্যালু আমরা অলরেডি জানি। ডিটি রিঅ্যাকশনের ক্ষেত্রে ডিটি রিঅ্যাকশনের লাস্ট কি ছিল যে 17.6 এনজি রিলিজ হয় একটা ডিটি রিঅ্যাকশন। সো হচ্ছে এখানে 17.6 ইন্টু 10⁶ এনইভিটাকে হচ্ছে ইভিতে নিয়ে গেছে, এন্ড হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে এনই স্কোয়ার ইন্টু হচ্ছে সিগমা ভি, এন্ড হচ্ছে লাস্টলি হচ্ছে এটাকে ওয়াটে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে 1.6 ইন্টু ইভি থেকে হচ্ছে ওয়াটে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে 1.6 ইন্টু 10⁻−9। সো হচ্ছে আমার রেজাল্ট আসলে কি যে 0.704 গিগাওয়াট পার মিটার কিউব। পার মিটার কিউবে হচ্ছে আমার 0.704 গিগাওয়াট পাওয়ার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এখন বল সেকেন্ড কোশ্চেনটা কি যে ক্যালকুলেট দ্য ভলিউম টু প্রডিউস 1 গিগাওয়াট ফিউশন পাওয়ার, ঠিক আছে? এখানে পার মিটার কিউবে হচ্ছে 7.4 গিগাওয়াট প্রোডাকশন হচ্ছে। তো হচ্ছে তোমার যদি 1 গিগাওয়াট প্রোডাকশন করতে চাও তাহলে হচ্ছে 1 গিগাওয়াটকে ডিভাইডেড বাই হচ্ছে যে এই পাওয়ার ডেনসিটিটাকে দিয়ে ডিভাইড করলে হচ্ছে 14.20 মিটার কিউব। দ্যাট মিনস হচ্ছে 1 গিগাওয়াট প্রোডাকশনের জন্য তোমার ভলিউম দরকার, স্পেস দরকার হচ্ছে প্রায় 14.20 মিটার কিউব ভলিউম, ঠিক আছে? এটা হচ্ছে একটা যে পাওয়ার ডেনসিটি ক্যালকুলেশন। তোমার টি এর ভ্যালু দেওয়া থাকবে, এন এর ভ্যালু দেওয়া থাকবে, সিগমা ভি এর ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট হচ্ছে ইএফ এর ভ্যালুটা তোমার মাথায় রাখতে হবে যে 17.6 ইন্টু 10⁶, 17.6 এনইভি। এখান থেকে হচ্ছে আমরা পার মিটার কিউবে 0.704 গিগাওয়াট পাওয়ার প্রোডাকশন হচ্ছে। আর হচ্ছে যদি আমি বলি সেকেন্ড কোশ্চেনে যেটা চাইছেন যে 1 গিগাওয়াট পাওয়ার প্রোডাকশনের জন্য কতখানি ভলিউম প্রয়োজন, সেটা হচ্ছে বের করতে হচ্ছে 1 গিগাওয়াট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পাওয়ার ডেনসিটিটা আছে, রিঅ্যাকশনটার যে পাওয়ার ডেনসিটিটা আছে সেটা দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমার 1 গিগাওয়াট পাওয়ার প্রোডাকশনের জন্য কতখানি ভলিউম সেটা নিয়ে বের করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আসো রেডিয়েশন লস, ঠিক আছে?
আমরা এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে ফিউশন পাওয়ার জেনারেশনে যে জিনিসগুলো ক্যালকুলেট করতেছি, যে জিনিসগুলো আমরা পড়তেছি সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে থিওরিটিক্যাল টার্মে। আমরা পার রিঅ্যাকশন থেকে কি পরিমাণ পাওয়ার জেনারেট হচ্ছে, তারপর হচ্ছে সিগমা বা হচ্ছে ক্রস সেকশনের থিওরিটিক্যাল ক্যালকুলেশন কিভাবে করা যায়, প্লাস হচ্ছে প্রত্যেকটা কন্ডিশনে কি পরিমাণ লস হচ্ছে, এগুলো হচ্ছে নিয়ে হচ্ছে মেইনলি আমরা হচ্ছে কনসার্ন এই চ্যাপ্টারে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের নতুন একটা টপিক যেটা হচ্ছে রেডিয়েশন লস। কন্ডিশন যেহেতু আছে তো হচ্ছে অবশ্যই তোমার কিছু লস হবে সিস্টেমে, যেহেতু পার্টিকেল গুলোর পলিউশন আছে তো হচ্ছে সাম অ্যামাউন্ট অফ এনার্জি লস অবশ্যই সিস্টেমে আছে। এখন ডিউ টু রেডিয়েশন কি কি লস হয়, এখন দেখো যে ওভারভিউ অফ রেডিয়েশন লসেস an important although usually not dominant energy loss mechanism affecting power balancing fusion reactor is that due to radiation. There are in fact several types of radiation losses that can occur. Line radiation due to impurities, cyclotron radiation due to particle motion in a magnetic field, and Bremsstrahlung radiation due to pollen pollution. Of this, Bremsstrahlung radiation usually produces the largest loss. Therefore, the present subsection focuses on the radiation loss হচ্ছে মেইনলি তিন টাইপের হতে পারে। লস এনার্জি লস বা হচ্ছে তোমার এনার্জি লস শুধুমাত্র যে রেডিয়েশন লসের মাধ্যমে হয় তা কিন্তু না, এটা হচ্ছে আদার্স বিভিন্ন ভ্যারিয়াস প্রসেসের মাধ্যমে হতে পারে। বাট হচ্ছে এখানে আমরা হচ্ছে রেডিয়েশন পার্টিকেল গুলার যে এনার্জি লস, প্লাজমা সিস্টেমের যে পার্টিকেল গুলো আছে সেগুলোর এনার্জি লস রেডিয়েশনের কারণে কি কিভাবে হয় সেইগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে দেখবো। এখানে মেনলি রেডিয়েশনের লস হচ্ছে রেডিয়েশন তিনটা টাইপের রেডিয়েশনের কারণে লস হতে পারে। একটা হচ্ছে লাইন রেডিয়েশন, সেকেন্ড হচ্ছে সাইক্লোট্রন রেডিয়েশন, আর থার্ড হচ্ছে ব্রেনস্টর্মিং রেডিয়েশন। এর মধ্যে হচ্ছে লাইন রেডিয়েশন এন্ড সাইক্লোট্রন রেডিয়েশনের ভ্যালু হচ্ছে খুবই নেগলিজিবল। তো হচ্ছে এটা নিয়ে আমরা এখন দেখবো না, আমরা জাস্ট হচ্ছে এখন ব্রেনস্টর্মিং রেডিয়েশন ডিউ টু কুলম্ব পলিউশন কি পরিমাণ লস হয় সেটা হচ্ছে আমরা দেখবো। আমরা প্রথম দিকে একটা ইকুয়েশন করছিলাম, এই যে 3.25 general form of reaction rate formalism given by equation 3.17 repeated here for convenience। আমাদের ওইখানে কিন্তু এই যে W, এটা কিন্তু আমরা যে সেকেন্ড জেনারেলাইজেশনের পরে যে রিঅ্যাকশন রেটের ইকুয়েশনটা পাইছিলাম যে W is equal to হচ্ছে স্মল w is equal to 2 pi ক্যাপিটাল W V F1 F2 VV dV dV1 dV2। এইখানে স্মল ডাব্লুটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক চেঞ্জ অফ এ কোয়ান্টিটি, ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক চেঞ্জ অফ এ কোয়ান্টিটি, এন্ড ক্যাপিটাল ডাব্লুটা হচ্ছে মাইক্রোস্কোপিক চেঞ্জ অফ এ কোয়ান্টিটি। দুইটা জিনিস থাকে এখানে হচ্ছে, এটা কিন্তু জেনারেলাইজড একটা ইকুয়েশন। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো কোয়ান্টিটি ভ্যালু হচ্ছে আমরা বের করতে পারি। আমাদের যে কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেই কোয়ান্টিটিটার ভ্যালু আমরা এই জেনারেলাইজড ইকুয়েশনটা ইউজ করে আমরা বের করতে পারি। স্মল ডাব্লুটা হচ্ছে তোমার ম্যাক্রোস্কোপিক চেঞ্জ এন্ড ক্যাপিটাল ডাব্লুটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিক চেঞ্জ। আমরা যদি মাইক্রোস্কোপিক লেভেলে কি পরিমাণ এনার্জি লস হয় সেটা যদি আমরা বের করতে পারি, দেন হচ্ছে আমরা ম্যাক্রোস্কোপিক লেভেলে বা টোটাল সিস্টেমটার মধ্যে হচ্ছে আমরা এনার্জি লসটা ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখো বলছে যে রিকল W is the microscopic change per particle per collision for the process under consideration. For the present situation, W corresponds to radiation energy loss per particle during a single Coulomb collision. এখানে হচ্ছে আমরা ডাব্লিউটা ফার্স্টে ক্যালকুলেট করব। ডাব্লিউটা হচ্ছে যে সিঙ্গেল একটা কুলম্ব কলিশনে কি পরিমাণ এনার্জি লস হয়, দেন হচ্ছে এই টোটাল সিঙ্গেল কলিশনে কি পরিমাণ এনার্জি লস হয় সেটা যখন আমরা জেনে যাব, দেন হচ্ছে টোটাল এই স্মল ডাব্লিউটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারবো। টোটালটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে, ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করে আমরা স্মল ডাব্লিউটা ক্যালকুলেট করতে পারবো। এবং এই স্মল ডাব্লিউটাকে হচ্ছে তারা ডিনোট করছে হচ্ছে এসবি দ্বারা। In other words, small w is equal to SB, where SB is the Bremsstrahlung radiation power density loss measured in watts per meter cube. ঠিক আছে, watts per meter cube হচ্ছে
বেনস্টালাং রেডিয়েশন লস। এখন বেনস্টালাং রেডিয়েশন লস কেন হয়, এটা হচ্ছে মেইনলি এখানে যেখানে বলছি দেখো, এখান থেকে দেখো, this loss occurs because, as is well as known from a electromagnetic theory, a charged particle undergoing a accelerated motion radiates energy. A non-accelerating charged particle traveling a straight line at constant velocity will have its orbit altered when it passes in close proximity to another charged particle because of the Coulomb interaction. This Coulomb collision deflects the particle from its straight orbit and change the direction of the orbit corresponding to accelerated motion. During the period of orbit deflection, the charged particle loses some of its energy by radiation. এটা হচ্ছে নিয়ে একটা ফিগার দেখলে আরেকটু ক্লিয়ার হবে যে বেনস্টালাং রেডিয়েশনের কারণে একটা পার্টিকেল এনার্জি লস করে। এই ফিগারটা দেখেন যে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন স্ট্রেট লাইনে মুভ করতেছিল, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে একটা প্রোটন বা একটা চার্জ পার্টিকেল। সে যখন স্ট্রেট লাইনে মুভ করতেছিল তখন এই প্রোটনটারও হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রনটারও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্সটা এমন একটা ইম্প্যাক্ট প্যারামিটার বি, যেটা ডিস্টেন্সটা যখন ক্লোজলি থাকবে তখন হচ্ছে এই ইম্প্যাক্ট প্যারামিটার ক্লোজ হওয়ার কারণে প্রোটনটা ইলেকট্রনটার ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিফ্লেকশন হবে, ঠিক আছে, এবং হচ্ছে তার যে অরবিট ছিল, চলার যে পথটা ছিল সেটাও ডিফ্লেক্ট হয়ে হচ্ছে কার্ভড হয়ে গেছে, এবং হচ্ছে ডিফ্লেকশনের কারণে তার প্রপাগেটিং অরবিটটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এবং হচ্ছে এই চেঞ্জের সময় কিন্তু ইলেকট্রনটা সাম অ্যামাউন্ট অফ এনার্জি সে লস করবে, ঠিক আছে, যখন হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতেছে সে তখন হচ্ছে কিছু পরিমাণ এনার্জি লস করতেছে। এটাই হচ্ছে মানে কুলম্ব কলিশনের কারণে বেনস্টালাং যে রেডিয়েশনটা লস, ঠিক আছে। আচ্ছা, আমরা এই টপিকটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, আজকে আর পড়াবো না, তোমাদের 40 মিনিট করে ক্লাস হতে হয়েছে। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে